প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের সাপ্তাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠদান করব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় এটি। এই অধ্যায়ের উপর এটি আমার 4র্থ ক্লাস এবং পূর্বের ধারাবাহিকতায় আমি আজকেও তোমাদের ব্যবহারিক অঙ্কই দেখাবো। শুরুতেই অর্থাৎ প্রথম ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে এই অধ্যায়ের উপর নানান ধরনের ব্যবহারিক সমস্যা থাকতে পারে, কারণ এটি আসলে বৃহৎ একটি অধ্যায়। স্বল্প পরিসরে এটাকে সীমাবদ্ধ করা অনেকটাই কঠিন, তথাপি আমি চেষ্টা করছি এই 3-4টি অঙ্ক করিয়ে তোমাদেরকে এই অধ্যায়ের উপর সামগ্রিক ধারণা প্রদানের জন্য। তো আজকে আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, এটার উদ্দেশ্য হচ্ছে মূলত তোমাদেরকে এই অধ্যায়ের সূত্রগুলো যেন তোমাদের স্মরণে থাকে। যেই সূত্র এখানে আছে সেগুলো সবটাই যেন কভার করে এমন একটি অঙ্ক আমি সিলেক্ট করেছি। এই অঙ্কের করণীয় অনেকগুলোই, যদিও তোমাদের পরীক্ষায় এইভাবে এতগুলি করণীয় দিয়ে কোনো অঙ্ক হবে না। আমি জাস্ট সবগুলো সমস্যাকে অ্যাড্রেস করার জন্যই এই অঙ্কটার সাহায্য নিচ্ছি। তো চলো দেখা যাক সমস্যাটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। অরিত্র লিমিটেড বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বিক্রয় করে। উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। বিক্রয় একক দেওয়া আছে 10,000, একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 6 টাকা, স্থির ব্যয় 20,000 টাকা। এই 4টি তথ্য তোমাদেরকে আমি মনে রাখতে পারবো। কি বিক্রয় একক 10,000, বিক্রয় মূল্য একক প্রতি 10 টাকা, আর পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 6 টাকা এবং স্থির ব্যয় হচ্ছে 20,000 টাকা। উদ্দীপকের আলোকে নির্ণয় করো। অনেকগুলো করণীয়, কারণ এখানে সমচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করতে বলা হচ্ছে। সমচ্ছেদ বিন্দু টাকায়, দত্তাংশ বা অনুদান প্রান্ত, দত্তাংশ বা পিবি বা সিএম রেশিও। এখানে এই শব্দগুলো তোমাদেরকে একটু ব্যাখ্যা করা দরকার আছে। আসলে দত্তাংশকে আমরা অনুদানও বলি, আর পিভি কি এ বিষয়ে আমি গত ক্লাসে বলছিলাম। পিভি মানে হচ্ছে যে প্রফিট ভলিউম, এটা হচ্ছে দত্তাংশ অনুপাতের অন্য একটি নাম। এটাকে সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতও বলা হয়। সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন আর পিভি মানে হচ্ছে প্রফিট ভলিউম। তাহলে এইটার একাধিক বিকল্প নাম আছে, এগুলো তোমাদেরকে স্মরণ রাখতে হবে। যেমন কি বললাম, দত্তাংশ অনুপাত বলা চলে, অনুদান অনুপাত বলা চলে, পিভি বা প্রফিট ভলিউম অনুপাত বলা চলে, সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতও বলা চলে। অনেকগুলো বিকল্প নাম আছে, 4টি। এরপর আছে নিরাপত্তা প্রান্ত অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত, পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত, মুনাফা মার্জিন অনুপাত এবং সর্বশেষ 15,000 টাকা মুনাফা উপার্জন করতে হলে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ। এই সবগুলো বিষয় আমরা নির্ণয় করতে বলা আছে। আমরা এগুলো একে একে নির্ণয় করব। তবে তোমাদেরকে ওই তথ্যগুলো স্মরণ রাখতে বলবো। আমি আরেকবার স্মরণ করাচ্ছি। বিক্রয় একক হচ্ছে আমাদের 10,000, একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 6 টাকা এবং স্থির ব্যয় হচ্ছে 20,000 টাকা। প্রথমেই আমাদেরকে নির্ণয় করতে বলা আছে
সমচ্ছেদ বিক্রয় দুইভাবে বের করতে বলা হচ্ছে, একটা হচ্ছে এককে এবং একটা হচ্ছে টাকায়। আমরা আগে জেনেছিলাম যে সমচ্ছেদ বিক্রয় এককে নির্ণয় করতে হলে আমরা সূত্রে ব্যবহার করব কি, মোট স্থির ব্যয় ভাগ একক প্রতি অনুদান। স্থির ব্যয়কে, প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয়কে একক প্রতি অনুদান দ্বারা ভাগ করে আমরা নির্ণয় করতে পারি সমচ্ছেদ বিক্রয় এককে। আমাদের অঙ্কে দেওয়া আছে স্থির ব্যয় হচ্ছে 20,000 টাকা এবং একক প্রতি অনুদান সরাসরি দেওয়া নাই, তো আমরা বের করে নিতে পারি কিভাবে। একক প্রতি অনুদান হচ্ছে বিক্রয় মূল্য থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমরা পেয়ে যেতে পারি একক প্রতি অনুদান। আমরা জানি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে অনুদান পাওয়া যায়। অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য ছিল 10 টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 6 টাকা। 10 টাকা বিয়োগ, এটা বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ 6 টাকা হবে 4 টাকা। তার মানে আমার একক প্রতি অনুদান হচ্ছে 4 টাকা। এই 4 টাকা দিয়ে 20,000 টাকা স্থির ব্যয়কে ভাগ করলে আমরা পাই 5,000 একক। এটাই হচ্ছে আমাদের সমচ্ছেদ বিক্রয়। এটা এককে নির্ণয় হলো। এখন নির্ণয় করবো আমরা সমচ্ছেদ বিক্রয় টাকায়। তাহলে সমচ্ছেদ বিক্রয় টাকায় বের করতে হলে আমরা যে সমচ্ছেদ বিক্রয় একক যেটি নির্ণয় করলাম এইমাত্র, সেটাকে যদি আমরা বিক্রয় মূল্য দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যেতে পারি সমচ্ছেদ বিক্রয় টাকায়। এই একই জিনিসটা আবার এখানে দেখালাম, আমরা মোট স্থির ব্যয়কে একক প্রতি অনুদান দ্বারা ভাগ করলাম, ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে একক সমচ্ছেদ বিক্রয় এককে গুণ, গুণ হিসাবে ট্রিট করা হচ্ছে এটাকে, গুণ 10 টাকা গুণ, তার মানে এখান থেকে রেজাল্ট পাবো আমরা 5,000 একক। এই 5,000 এককে যখন 10 টাকা দিয়ে গুণ করবো তখন আমরা এই 50,000 টাকা পেয়ে গেলাম। এই 50,000 টাকায় হচ্ছে আমাদের সমচ্ছেদ বিক্রয় টাকায়। তাহলে আমরা সমচ্ছেদ বিক্রয় দুইভাবে বের করে শিখেছি, প্রায় আমি একাধিকবার দেখালাম যে সমচ্ছেদ এককে বের করতে হলে সূত্র হবে স্থির ব্যয়কে একক প্রতি অনুদান দ্বারা ভাগ করব। আর একক প্রতি অনুদান যেহেতু সরাসরি প্রশ্নে দেওয়া নাই, এটা বের করে নিতে পারি আমরা কিভাবে, বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ। বিক্রয় মূল্য ছিল আমাদের একক প্রতি 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 6 টাকা, বিয়োগ করলে 4 টাকা। এই 4 টাকায় হচ্ছে আমাদের একক প্রতি অনুদান। এই 4 টাকা দিয়ে স্থির ব্যয়কে ভাগ করলাম 20,000 টাকাকে, পেয়ে গেলাম 5,000 একক। এটা হচ্ছে এককে সমচ্ছেদ বিক্রয়। আর টাকায় বের করতে হলে এই রেজাল্টটাকে আমরা গুণ করবো বিক্রয় মূল্য। আমাদের রেজাল্টটা ছিল 5,000 টাকা, এই 5,000 টাকা 10 দিয়ে গুণ করলাম এই 50,000 টাকা। এই হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকায়। এবার আসি আমরা পরের করণীয় যেটি। পরের করণীয়তে আমাদেরকে বলা ছিল যে জিজ্ঞাসা করা হয়েছিল আমাদেরকে দত্তাংশ বের করো। তো দত্তাংশ, এটা একাধিক বিকল্প নাম আমি তোমাদেরকে বলেছি, সেগুলো হচ্ছে ওই দত্তাংশের অন্য নাম হচ্ছে অনুদান বলা যেতে পারে, অথবা কন্ট্রিবিউশন মার্জিনও বলা যেতে পারে এটাকে। দত্তাংশ বা অনুদান বা কন্ট্রিবিউশন মার্জিন এগুলো একই কথা। তাহলে এই দত্তাংশ কীভাবে বের করবো? দত্তাংশ আমি বললাম যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ। এখন বিক্রয় কত, আমাদের একক ছিল, বিক্রয় একক ছিল 10,000 এবং একক প্রতি বিক্রয় মূল্য ছিল 10 টাকা। তাহলে 10,000 এককে 10 টাকা দিয়ে গুণ করলে যেটি বের হবে সেটা হচ্ছে বিক্রয়। আর পরিবর্তনশীল ব্যয় আমরা জানি পরিবর্তনশীল ব্যয় বিক্রয় এককের সাথে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। যেহেতু বিক্রয় হচ্ছে আমাদের 10,000 একক, এই যে পণ্যগুলো বিক্রি করলাম এগুলো আমাদেরকে উৎপাদন করতে হয়েছে এবং এই উৎপাদনের জন্য আমাদের প্রতি এককের জন্য 6 টাকা হারে পরিবর্তনশীল ব্যয় ছিল। অতএব এই 10,000 এককে 6 দিয়ে গুণ করবো, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মোট পরিবর্তনশীল ব্যয়। এখন এই পরিবর্তনশীল ব্যয়টা যখন বিক্রয় থেকে বিয়োগ দিব, বিক্রয় হচ্ছে আমাদের 1 লাখ টাকা আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে আমাদের 60,000 টাকা। বিয়োগ করলে যে 40,000 টাকা পেলাম, এটাই হচ্ছে আমাদের দত্তাংশ বা অনুদান। এটা ছিল আমাদের গ অংশের চাহিদা। এবার ঘ অংশে আমাদেরকে বের করতে বলা হয়েছে দত্তাংশ অনুপাত। এটা হচ্ছে দত্তাংশ আর এর পরটা হচ্ছে দত্তাংশ অনুপাত। দত্তাংশ অনুপাতের কি কি বিকল্প নাম বলেছিলাম? দত্তাংশ অনুপাতের বিকল্প নামগুলো হচ্ছে অনুদান অনুপাত, অথবা সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, অথবা পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও অনুপাত। এগুলো একই কথা। এই বিকল্প নামগুলো যদি স্মরণ রাখতে না পারো তাহলে তোমরা জানা জিনিস পরীক্ষায় উত্তর করতে পারবে না। তো দত্তাংশ অনুপাতের সূত্রকে, দত্তাংশকে ভাগ বিক্রয় গুণ 100। শুধু দত্তাংশ অনুপাতের সূত্রই নয়, সব ক্ষেত্রেই বলছিলাম আমি তোমাদেরকে, যে অনুপাতে বের করতে বলুক না কেন, উপরে থাকবে সে বিষয়টি এবং নিচে থাকবে বিক্রয়, অর্থাৎ সবগুলো বিক্রয়েরই
অংশ। এই জন্য বিক্রয় দিয়ে ভাগ করে আমাদের এগুলো নির্ণয় করতে হয়। যেমন পরিবর্তনশীল ব্যয় অনুপাত বের করতে বললে আমরা পরিবর্তনশীল ব্যয়কে বিক্রয় দ্বারা ভাগ করবো। আমাদেরকে যদি সমচ্ছেদ বিক্রয়ের অনুপাত বের করতে বলে তাহলে সমচ্ছেদ বিক্রয়কে বিক্রয় দ্বারা ভাগ করবো। আমাদেরকে যদি নিরাপত্তা প্রান্তের অনুপাত বের করতে বলে নিরাপত্তা প্রান্তকে বিক্রয় দ্বারা ভাগ করবো। সব ক্ষেত্রে বিক্রয়টা ঠিক থাকবে, অর্থাৎ বিক্রয়টা হর হিসাবে ব্যবহার হবে, আর লব হবে সবসময় যে অনুপাতটা বের করতে বলছে সেই অনুপাতটা। তো এখন দত্তাংশকে বিক্রয় দ্বারা ভাগ করে গুণ 100 আমরা দত্তাংশ অনুপাত পেয়ে যাব। আমাদের এখানে বের করা আছে গ অংশে দত্তাংশ হচ্ছে 40,000 টাকা আর বিক্রয় ছিল আমাদের 1 লক্ষ টাকা। এই 40,000 টাকা 1 লক্ষ টাকা ভাগ গুণ 100 দিলে আমরা 40% পেয়ে গেলাম। এই 40% হচ্ছে আমাদের দত্তাংশ অনুপাত বা সিএম রেশিও বা পিভি রেশিও। চলে যাচ্ছি পরের করণীয়তে। পরের করণীয়টি ছিল নিরাপত্তা প্রান্ত বের করতে বলা হচ্ছিল। তো নিরাপত্তা প্রান্ত কি? আগেও বলেছিলাম যে নিরাপত্তা প্রান্ত হচ্ছে প্রতিষ্ঠানের প্রকৃত যে বিক্রয়, সেই প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। আমাদের অঙ্কে প্রকৃত বিক্রয় হচ্ছে আমাদের কত? 1 লক্ষ টাকা, আর সমচ্ছেদ বিক্রয় আমরা খ অংশে বের করেছিলাম 50,000 টাকা। তো এই প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় 50,000 টাকা বাদ দিলে যেটা পাবো সেই 50,000 টাকা, আবারও সেই 50,000 টাকা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত। এবার আমাদেরকে চতে জিজ্ঞেস করা যে নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করো। আমি একটু আগে যে বললাম তোমাদেরকে, যে অনুপাতে বের করতে বলা হোক না কেন সেই ব্যাপারটা থাকবে উপরে এবং নিচে থাকবে বিক্রয় গুণ 100। সেই সহজ বিষয়টাকে তোমাদেরকে কৌশল হিসেবে মনে রাখতে আমি বলবো যে যে অনুপাতে বের করতে হোক না কেন সে হর হিসাবে ব্যবহার হবে এবং সে লব হিসাবে ব্যবহার হবে এবং হর হবে বিক্রয় গুণ 100। তো নিরাপত্তা প্রান্ত বা বিক্রয় গুণ 100। আমাদের নিরাপত্তা প্রান্ত এখানে বের করা আছে 50,000 টাকা আর বিক্রয় হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তাহলে 50,000 টাকা বিয়োগ ভাগ 1 লক্ষ টাকা গুণ 100 সমান 50%। এই 50% হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত অনুপাত। যাচ্ছি পরের করণীয়তে। পরের করণীয়টা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাত বের করতে বলা হচ্ছে। তো পরিবর্তনশীল ব্যয় অনুপাত কিভাবে বের করবো সে একই কথা আবার বলবো যে পরিবর্তনশীল ব্যয় অনুপাত যেহেতু একটি অনুপাত, এই অনুপাতও আমরা বের করবো কিভাবে? যেহেতু এটার নাম পরিবর্তনশীল ব্যয় অনুপাত, তাহলে পরিবর্তনশীল ব্যয় থাকবে উপরে এবং নিচে থাকবে বিক্রয়, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয় গুণ 100। এটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় অনুপাতের সূত্র। তো আমাদের পরিবর্তনশীল ব্যয় কত? আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা কিভাবে পেলাম? আমাদের প্রশ্নে দেওয়া ছিল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 6 টাকা আর আমাদের মোট বিক্রয়ের পরিমাণ ছিল 10,000 একক। যে পণ্যগুলো আমরা বিক্রি করলাম সেগুলো অবশ্যই আমরা উৎপাদন করেছি এবং উৎপাদন করার জন্য একক প্রতি 6 টাকা করে আমাদের পরিবর্তনশীল ব্যয় ছিল, অর্থাৎ 10,000 গুণ 6 সমান 60,000 টাকা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয় এবং বিক্রয় ছিল আমাদের 1 লক্ষ টাকা গুণ 100। এই 60% এটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয় অনুপাত। তো এইভাবে বের করা চলে। তো আমি একটি বিকল্পভাবে পরিবর্তনশীল ব্যয় অনুপাত বের করা যায় সেটি এখানে দেখিয়ে দিলাম যে বিকল্প পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয় অনুপাত সমান 100% বিয়োগ দত্তাংশ অনুপাত। এখানে একটি কথা তোমাদের বলে রাখা দরকার, সেটি হচ্ছে 100% মানে বোঝানো হয় মোট বিক্রয়কে। যেহেতু প্রতিষ্ঠানের মোট বিক্রয়কে 100%, তাহলে বিক্রয় থেকে দত্তাংশ বা অনুদান এটি বাদ দিলে আমরা পেয়ে যাব। আমরা জানি যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে দত্তাংশ পাওয়া যায়। তাহলে উল্টা করে যদি বলি বিক্রয় থেকে দত্তাংশ বাদ দিলে পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়, কথাটা অনেকটা এরকম। 5 থেকে 3 বিয়োগ করলে যেমন 2 পাওয়া যায়, আবার 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাওয়া যাবে। একইভাবে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে দত্তাংশ পায়, আবার অথবা বিক্রয় থেকে পরিবর্তনশীল বাদ দিলে দত্তাংশ, আবার বিক্রয় থেকে দত্তাংশ বাদ দিলে পাবো পরিবর্তনশীল ব্যয়। এই কারণে যেহেতু বিক্রয়কে আমরা 100% হিসেবে ট্রিট করি, তাহলে 100% বিয়োগ দত্তাংশ বাদ দিলে আমরা পেয়ে যাব পরিবর্তনশীল। 100% বিয়োগ আমরা আগেই বের করে রেখেছিলাম সম্ভবত ঘ অংশে যে দত্তাংশ অনুপাত ছিল আমাদের 40% বের করে রেখেছিলাম। তো 100% বিয়োগ 40% এই 60%। এইভাবেও তোমরা পরিবর্তনশীল ব্যয় অনুপাতটি নির্ণয় করতে পারো।
যাচ্ছি পরের রিকোয়ারমেন্ট। পরের চাহিদাটি আসলে আমাদেরকে বলা হয়েছিল যে মুনাফা মার্জিন বা মুনাফা নির্ণয় করো। তো মুনাফা কিভাবে নির্ণয় করবো? আমরা জানি বিক্রয় থেকে মোট ব্যয় বাদ দিলেই মুনাফা মূলত। তাহলে বিক্রয় থেকে প্রথমে পরিবর্তনশীল ব্যয় বাদ দেই, তাহলে পেয়ে গেলাম দত্তাংশ। এই দত্তাংশের মধ্যে দত্তাংশটা মুনাফা নয়, এই দত্তাংশের মধ্যে স্থির ব্যয়ও আছে, অর্থাৎ স্থির ব্যয়টা বাদ দিই, বা স্থির ব্যয় আমাদের অঙ্কে 20,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে গেলাম মুনাফা। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিব, তাহলে পাবো আমরা দত্তাংশ, এবং দত্তাংশ থেকে স্থির ব্যয় বাদ দিব, তাহলে পাবো আমরা মুনাফা মার্জিন, বা কেবল মুনাফাও বলতে পারি আমরা এটাকে। এবার আমাদেরকে বের করতে বলছে যে মুনাফা মার্জিনের অনুপাত বা হার নির্ণয় করো। একই কথা, যে অনুপাতে নির্ণয় করতে বলুক না সে উপরে থাকবে। এই নিয়ম অনুযায়ী আমরা মুনাফা মার্জিন উপরে রাখলাম, বা বিক্রয় নিচে, বিক্রয় গুণ 100। এখন এই মুনাফাকে বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো। আমাদের মুনাফা বের হয়েছিল 20,000 টাকা, তার বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। 20,000কে 1 লক্ষ টাকা দিয়ে ভাগ করবো, গুণ 100, 20% বা 20%, এটাই হচ্ছে আমাদের মুনাফা মার্জিন অনুপাত। যাচ্ছি পরের করণীয়তে। পরের করণীয়টা ছিল যে 15,000 টাকা যদি আমি লাভ করতে চাই, তাহলে আমার কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে, অর্থাৎ এটাকে আমরা বলি প্রত্যাশিত বিক্রয়। তা আমি প্রত্যাশা করছি আমার মুনাফা হবে 15,000 টাকা, তাহলে আমাকে কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে, এটা নাম দিলাম। তাহলে আমরা কি প্রত্যাশিত বিক্রয়। প্রত্যাশিত বিক্রয় সমান, তার সূত্র কি? স্থির ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ দত্তাংশ অনুপাত। এখানে একটু বলে রাখা দরকার বা প্রয়োজন, সেটা হচ্ছে, দেখো আমরা যদি কেবল স্থির ব্যয়কে ভাগ করি দত্তাংশ অনুপাত দিয়ে, তাহলে বের হবে হচ্ছে সমুচ্ছেদ বিক্রয়। কিন্তু এখন চাচ্ছি আমরা সমুচ্ছেদ বিক্রয় তো সেই পরিমাণ বিক্রয় যেখানে লাভ বা ক্ষতি কিছুই হয় না, কিন্তু আমরা এখন একটা মুনাফা চাচ্ছি, এবং মুনাফার পরিমাণটা হচ্ছে 15,000 টাকা। আমরা চাচ্ছি 15,000 টাকা মুনাফা করতে, তাহলে আমাকে কি পরিমাণ পণ্য বিক্রি করতে হবে? সে কারণে স্থির ব্যয়ের সাথে ওই প্রত্যাশিত মুনাফাটা যোগ করে দিচ্ছি, এবং তাকে ভাগ করবো দত্তাংশ অনুপাত বা পিভি রেশিও দিয়ে। তো আমাদের স্থির ব্যয় ছিল 20,000 টাকা, যোগ প্রত্যাশিত মুনাফা হচ্ছে আমাদের 15,000 টাকা, তাকে ভাগ করছি দত্তাংশ। আমাদের অঙ্কে দত্তাংশ অনুপাত হচ্ছে 40%। 40% মানে হচ্ছে 0.40, অর্থাৎ 100 ভাগের 40 সমান 0.40। এখন এই 20,000 আর 15,000 যোগ করলে 35,000 টাকা। 35,000কে যদি 0.40 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা 87,500 টাকা। এই 87,500 টাকায় হচ্ছে আমাদের প্রত্যাশিত বিক্রয়, অর্থাৎ 87,500 টাকা যদি আমি বিক্রয় করতে পারি, তাহলে আমার প্রতিষ্ঠানের মোট মুনাফা হবে 15,000 টাকা। এটাকে বলা হয়ে থাকে প্রত্যাশিত বিক্রয়। তো এই অধ্যায়ের উপর এটি আমার শেষ ক্লাস। আগামী ক্লাস থেকে আমি নতুন কোনো অধ্যায় শুরু করব। তো সেই পর্যন্ত ভালো থাকবা, এই প্রত্যাশা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।